স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন এটা সংবাদ পরিচালনা ভিত্তিক একটা নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, সাথে নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং একই সঙ্গে ওই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমরা তাদের বিশ্লেষণগুলো জানার চেষ্টা করি, এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বরাবরই আপনার সঙ্গে কথা বলাটা খুবই আনন্দের, কারণ অনেকগুলো বিষয় আসলে খুব গভীরভাবে জানা যায়। এবং আজকে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আধা ঘন্টা আগের একটা খবর যে ৭৫টা দেশ, বাংলাদেশও ৭৫টা দেশের ভিসা আপাতত বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২১শে জানুয়ারি থেকে কার্যকর হবে। এটা নিয়েও আমরা আলাপ করার চেষ্টা করব। এবং দর্শক, বলে রাখি আমাদের সঙ্গে এই আয়োজনের বিভিন্ন পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন, এবং আমরা তাদেরও মতামত এবং পর্যবেক্ষণ বিশ্লেষণ জানার চেষ্টা করব। চলুন আমরা আয়োজন শুরু করি। তবে শুরুতে কয়েকটা অনলাইন নিউজ পোর্টাল এবং খবরের শিরোনাম দেখে আসি। যেটা বলছিলাম দর্শক, একটু আগের খবর, সেই খবরটা তো নিশ্চয়ই রয়েছে। পাশাপাশি আমরা রাত্রে প্রায় ৯:৩০টার দিকে একটা খবর যে নাজমুল ইসলাম তিনি পদত্যাগ না করলে আগামীকাল থেকে সব ধরনের খেলা বয়কট, ক্রিকেটারদের আলটিমেটাম। কোয়াব এই সংগঠনটা এই আলটিমেটাম দিয়েছে। কেন দিয়েছে সেই খবরটা নিচে রয়েছে। নাজমুল ইসলাম তিনি মূলত বিসিবির অর্থ কমিটির প্রধান। বিতর্কিত মন্তব্য একটা করেছেন তিনি, তামিম ইকবালকে একটা আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন, শোকজ হয়েছেন তিনি বিসিবির পক্ষ থেকে। সেই অ্যান্সার দেওয়ার মাঝখানে তিনি আরেকটি বেফাস মন্তব্য করলেন, ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা কি ফেরত চাচ্ছি নাকি, এমন একটা কটাক্ষমূলক বক্তব্য যেটা সমালোচনার ঝড় তুলেছে। কাজেই সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনার একটা দাবি রাখি, আমরা সেটা তো তালিকায় রেখেছিও। বাংলা ট্রিবিউনটা একটু দেখে নিতে চাই। এখানে বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য স্থগিত হচ্ছে মার্কিন ভিসা। খুবই খারাপ খবর, এবং ২১শে জানুয়ারি থেকে এটা কার্যকর হয়ে যাবে। কিন্তু কবে আসলে এই ভিসার নিষেধাজ্ঞাটা উঠে যাবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা নেই। ফক্স টিভিতে এবং ফক্স নিউজে যে তথ্যগুলো এসেছে সেগুলো দিয়ে আসলে প্রতিবেদনটা হয়েছে। নিশ্চয়ই আমরা ফলো আপ জানার চেষ্টা করব। রাজনৈতিক কিংবা মব ছাড়িয়ে শিশু হত্যার সংখ্যাটা বেশি, খুবই আশঙ্কাজনক একটি খবর। এবং সবশেষ আমরা হুজাইফা আফরিনের খবরটাও দেখছিলাম। আমরা ভোটের ব্যালট হাতে পাওয়ার আনন্দ ধরে রাখতেই কেউ এটি পোস্ট করেছেন। মূলত বাহরাইনে যেই ছবিগুলো, সেই ছবিগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমরা বিডি নিউজ 24-এ দেখি, বোধহয় এখানেও আমরা একই শিরোনামগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমরা এটাও দেখতে পাচ্ছি, বাংলাদেশ পাকিস্তান সহ ৭৫ দেশের ভিসা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। অনেক প্রশ্ন আসলে, ঠিক কোন চশমা দিয়ে আসলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখছে, এটা নিয়ে একটু আলাপ করার সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা করব। ১১ দলের আসন ভাগাভাগি, জামাতকে নিয়ে অবিশ্বাস যা বলছে ইসলামী আন্দোলন। অবিশ্বাস শব্দটা যেহেতু ইসলামী আন্দোলন প্রয়োগ করেছে, আমরা এটা নিয়েও কথা বলার চেষ্টা করব। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম গুরুত্বপূর্ণ কিছু শিরোনামগুলো। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আগে জানিয়েছি সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন রয়েছেনই। পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন ময়মনসিংহ ১০ আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা শাহ ইফতেখার তারিককে পেয়ে যাবো এখানে। আমি শুরুটা করতে চাই শামসুল আলম লিটন আপনাকে দিয়ে। আমরা আসলে ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করছিলাম যে জামাত ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের সমঝোতার ক্ষেত্রে একটা টানাপোড়েন, কারণ ২টো থেকে ৬টা, ৬টা থেকে ৮টা, ৮টা থেকে এখন ১১টা দল একটা সমঝোতা টেবিলে এসেছে, এবং তারা আসলে চাচ্ছে আসন ভাগাভাগিটা করতে, যেটাকে অঘোষিতভাবে বলা যায় জামাত ইসলাম নেতৃত্ব দিচ্ছে, কারণ তারাই আসলে আসন ছাড় দিচ্ছে, এরকম শব্দটা তারা প্রয়োগ করছে। আজকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, এবং একটা অনিবার্য কারণবশত সেটা বন্ধ করা হলো। সে অনিবার্য কারণটা কি? অনেকে এটা বলছে যে ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আসেনি। ইসলামী আন্দোলনের মুখপাত্র এরই মধ্যে একটা শব্দ প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে অবিশ্বাস। অর্থাৎ জামাত ইসলামীর সঙ্গে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এবং সেটা নিয়ে তারা কাজ করছেন। নির্বাচনের সবার আগে যেই দল দুটো একত্রিত হওয়ার কথা বলল, নির্বাচনের মাসখানেক আগে এসে সেটা আসলে অবিশ্বাসের পর্যায়ে চলে গেল। সাংবাদিকতার চোখ দিয়ে কি দেখছেন? ২৮ দিন পর, ২৮ অথবা ২৯, ৩১ তারিখ যদি ধরি, তাহলে এক্স্যাক্টলি ২৮ দিন পর নির্বাচন, এবং এই স্বল্প সময়ের মধ্যে জোট গঠনের যে একটা চেষ্টা, এবং এই জোটের বিশেষ করে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম,
কখনো এই তিনটি দল একসঙ্গে নির্বাচন করার কোনো রেকর্ড নেই। বরং ইসলাম ভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির মাঠে তারা তিন ধারাকে প্রতিনিধিত্ব করেন এবং এই টানাপোড়েন সেটি হচ্ছে আদর্শগত, সেখানে কম্প্রোমাইজ করে তারা এবার একসঙ্গে নির্বাচন করার একটা প্রত্যয় ঘোষণা করেছেন। সেটা ধর্মভিত্তিক রাজনীতি যারা বিশ্বাস করেন তাদের অনেকের মনে আশা সঞ্চার করেছিল। কিন্তু তারা যে জিনিসটি ওইভাবে চিন্তা করে নাই সেটা হচ্ছে অতীতে তিনটি দলের মধ্যে আন্তঃসম্পর্কগুলো কী ছিল, এবং সেখানে কিন্তু ডেমোক্রেটিক যে লিবারেল ডেমোক্রেটিক রাজনীতির মধ্যে যে ইস্যুগুলো খুব কঠোরভাবে বিতর্কে আসে, সেখানে কিন্তু ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই বিতর্ক তার চেয়ে অনেক বেশি ধারালো এবং অনেক বেশি পরিমাণে নির্মম শব্দ ব্যবহার হয় পরস্পরের প্রতি। এটা আমরা সবাই জানি, ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে আসলে। হ্যাঁ, কারণ লিবারেল ডেমোক্রেটিক পার্টিগুলো কিন্তু গণতন্ত্র, স্বৈরাচার, অতীতের রেকর্ড, দুর্নীতি, সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্টতা ইত্যাদি নিয়ে তারা পরস্পর সমালোচনা করে এবং দল গঠন, দলের গণতান্ত্রিক যে চর্চা ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা কিন্তু বিতর্ক করে। কিন্তু ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো, তারা তাদের যে আদর্শগত যে ভিত্তি সেটার উপরে করে এবং এক পক্ষ ও প্রপক্ষকে এমন এমন শব্দ প্রয়োগ করে যে এটাকে খারিজি বলা হয়। আমরা যে খারিজি সম্প্রদায় বলি সেটা আমরা অনেকে সহজভাবে বুঝি আর কি, যে এটা আমাদের ইসলামী আন্দোলনের নেতা যারা আছেন, আজকে একজন নেতা জয়েন করবেন, জি তারিক সাহেব জয়েন করবেন, তারিক সাহেব হয়তো বলবেন যে এই যে খারিজ করে দেওয়া একজন আরেকজনকে এবং বলে দেওয়া যে এটা মানে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইসলাম ধর্ম থেকে অনেক দূরে, এবং আমি কঠিন শব্দটাকে সহজ করে বলছি আর কি, কারণ যে শব্দগুলো প্রয়োগ করা হয় সেই শব্দগুলো অনেক সময় প্রকাশের অযোগ্য এবং আমরা সেইগুলো দলগুলো সম্পর্কে পরস্পর, কিন্তু তারা এবার সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে সেই আদর্শগত দ্বন্দ্বকে বাদ দিয়ে তারা কিন্তু একটা জায়গায় এসেছিলেন। এবং আসলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক যতটা না কল্পনার ভিত্তিতে সম্ভব, বাস্তবতায় তার চেয়ে অনেক বেশি কঠিন। সেটি আমি দেখছি গত কয়েকদিন ধরে এই দলগুলোর সঙ্গে, বিশেষ করে জামাতে ইসলামের সঙ্গে অন্য দলগুলোর যে সংঘাতগুলো চলছে। এবং আজকে যে সংবাদ সম্মেলন হলো না, এই জোটটি তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত হলো। এবং আমার বিশ্লেষণে যেটা আমি দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত এই জোটটি যদি টিকে যায় তাহলে বুঝতে হবে তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে। এবং সর্বোচ্চ ত্যাগ করা বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু আমাদের রেজিলিয়েন্সি নিয়ে আমাদের প্রশ্ন আছে, আমাদের ধৈর্য কম এবং আমরা কোনো কিছুকে খুব সহজভাবে, আমরা কোনো ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা জাজমেন্টাল হয়ে যাই, কে জড়িত, কে দায়ী, কে খুন করেছে, কে না করেছে ইত্যাদি, এবং পুলিশকে সরাসরি দায়ী করে ফেলি। এর সঙ্গে একেবারে প্রধানমন্ত্রী, মুশকিলটা হচ্ছে কি, জামাত ইসলামের যে ডিসিশন এনসিপি সহ তিনটা দলকে একত্রিত করে ফেলা, এই ডিসিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে আগের শরিক দলগুলো যারা ছিল, যাদের সঙ্গে আগে একটা সমঝোতা জায়গা তৈরি ছিল, তাদের অনেকেই আসলে বিষয়টা জানতেন না, কিংবা জানার পর আসলে তারা এত দ্রুত হয়ে যাবে বা সেই রিয়াকশনটা কি, সেটা নানা রকমের পত্রপত্রিকা আমরা দেখেছিলাম। মানে জামাত ইসলামী যদি সামনে সারিতেই থাকে তাহলে সেই সিদ্ধান্তের জায়গা তো সুস্পষ্ট হওয়া দরকার সবার সাথে বসে। না, এখানে কিন্তু ইসলামী আন্দোলনের সঙ্গে একটা খুব শার্প, একেবারে খুবই কঠিন ধারালো একটা বিষয় আমরা প্রথম থেকে খেয়াল করছি। সেটি হচ্ছে যে জামাত ইসলাম কিন্তু এই ব্যাপারটিকে তাদের বৃহত্তর, তাদের নেতৃত্বে যে জোট, এবং সেখানে তারা অন্যান্য দলকে কিছু আসন দিয়ে একটা বড় জোট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রথম থেকেই কিন্তু বলছে যে এটা নির্বাচনী জামাত নেতৃত্বাধীন কোনো জোট নয়। এবং আমি যদি আপনাকে ছোট করে বলি, বাংলাদেশ খেলাফত মজলিস 50 আসন চেয়েছিল, সমঝোতার জায়গায় তাদেরকে 13টাতে রাজি করিয়েছে বলে এমন একটা খবর এসেছে। খেলাফত মজলিস 25টা আসন চেয়েছিল, 5টি আসন। এনসিপি অর্ধ শতাধিক চাইলেও 30টা আসনের বিষয়ে একটা সমঝোতার জায়গা তৈরি হয়েছিল, এখনো চূড়ান্ত মীমাংসা হয়নি। ব্যাপারটা আসলে এরকম, এটা হবেই, প্রত্যেক দলই তার বেশি সংখ্যক চাইবে, এটাই স্বাভাবিক। এখানে চাওয়ার মধ্যে আমি মনে করি যে আমরা যারা সংবাদ করি এবং সংবাদ বিশ্লেষণ করি এবং যারা মতামত গঠন করে সোসাইটিতে, তাদের কাছে এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এর মধ্যে সমন্বয়টা কিভাবে হলো এবং এর মধ্যে ছাড় দেওয়ার যে প্রবণতা,
এই ব্যাপারগুলো হচ্ছে মূলত, এবং এই জোট গঠনে চমৎকার। আমি আরো কথা বলবো আপনার সঙ্গে, তবে এখন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেব থেকে তারেক আমাদের সঙ্গে আছেন। তার একটা মন্তব্য ছোট করে নিয়ে বিরতিতে যাব, ফিরে এসে আরো একটু দীর্ঘ আলাপ করবো, এবং শামসুল আলম মিটন তিনি তো আছেন আমাদের সঙ্গে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সাহেব থেকে তারেক, এবং বরাবরই আপনি আসলে খুব চমৎকার করে জটিলতার ব্যাখ্যাগুলো দেন, এবং একটা আশাবাদ হয়তো আপনাদের যারা ভোট দেবেন সেই সমর্থক যারা তারা সেখান থেকে কিছুটা হলেও পায়। আজকে বেশ কিছু বিষয় আসলে একটু স্ববিরোধী মনে হচ্ছিল। প্রথমত আপনাদের দিক থেকে গেল সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ ধরে একটা বক্তব্য ছিল, কমন বক্তব্য, যে 2-1 দিনের মধ্যে আমরা হয়তো সেই সমাধানের পথটা বেছে নিতে পারবো। মুশকিল হচ্ছে আজকে আপনাদের মুখপাত্র গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেছে জামাতকে নিয়ে অবিশ্বাস দানা বেঁধেছে। একই সঙ্গে বলা হচ্ছে এটা জাতীয় পার্টির যদি একটা মডেলের ভূমিকা নিয়ে ফেলে জামাত ইসলামী, সেই শঙ্কাটা ইতোমধ্যেই তারা দেখছেন, আপনারা দেখছেন, একটা বড় জটিলতা তৈরি হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আপনারা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল, আপনাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে এটা আপনারা কখনো মেনে নেবেন না, কারণ বিপুল সংখ্যক ভোটার আপনাদের আছে। এই বাস্তবতা নিয়ে আসলে আপনারা কিভাবে এখনো মনে করছেন যে সমঝোতাটা থাকবে বা কোনো আশাবাদ? ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত আছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি সর্বশেষ করলেন যে আমরা এরপরেও কিভাবে আশাবাদী হচ্ছি, আমরা আশাবাদী থাকতে চাই, আশাবাদী হতে চাই, কারণ আশাবাদী হওয়া ব্যতিরেকে আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমরা কোনো নিজেদের স্বার্থে বা অন্য কোনো কারণে এই এক বাক্সের যে পলিসি এটা আমরা ঘোষণা করিনি। আমরা ঘোষণা করেছিলাম যে বাইনারি সিস্টেম থেকে বের হয়ে আমরা একটা নতুন কিছু জাতির সামনে উপস্থাপন করতে পারি কিনা, নতুন একটা পথ উপস্থাপন করতে পারি কিনা। আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথমে আহ্বান জানানোর পর 5টি দল প্রথমে একত্রিত হয়। 5টি দল একত্রিত হওয়ার পর 6ষ্ঠ নম্বর দল হিসেবে জামাতে ইসলামী এর সাথে এসে যুক্ত হয়। এখন আপনি কি দেখবেন আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে কিনা, মানে আমরা আসলে আপনাকে দেখতে পাচ্ছি না, একটু কি চেক করবেন প্লিজ? এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। জি বলুন। জি, তো যেটা বলছিলাম যে 6ষ্ঠ নম্বর দল হিসেবে জামাত যুক্ত হয়। তো এখানে জামাত কাউকে আসন বন্টন করে দিবে, কাউকে জোটের মধ্যে অন্তর্ভুক্ত করাবে, এই যে প্রবণতা, এই যে মানসিকতা, আমরা এই মানসিকতাটার বিরোধী। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের অতীত ইতিহাস পর্যবেক্ষণ করেছেন যে আমরা একেবারে প্রবল প্রতাপশালী শাসক, সেও আমাদেরকে তাদের গণভবনে নিতে পারে নাই। তারা আমাদেরকে বহুভাবে হুমকি দিয়েছে, বহুভাবে প্রলোভন দেখিয়েছে, কিন্তু আমাদেরকে কখনোই আমাদের জায়গা থেকে বিচ্যুত করতে পারেনি। শুধু বিগত বিরতিতে মানে আপনাদেরকে গণভবনে নিতে পারেনি, এরকম নানা জায়গা থেকে আপনাদের অবস্থানটা অত্যন্ত সুদৃঢ়। আমি এই জায়গা থেকে কথা দিলাম, এই জায়গা থেকে আলাপটা শুরু করবো, ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ৭১ জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং দর্শক আমাদের সঙ্গে অতিথিরা আছেন, আমরা আলাপ করবো, তবে তার আগে হাতে থাকা শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই। বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টি দেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স। পোস্টাল ব্যালটে ধানের শীষকে পেছনে রাখার অভিযোগ বিএনপির, নিয়ম মেনেই ব্যালটের কাজ হয়েছে দাবি ইসির। আসন নিয়ে টানা পড়েনে 11 দলের সংবাদ সম্মেলন স্থগিত, আলোচনা চলছে জানালো জামাত ও ইসলামী আন্দোলন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, 104 জনকে গুম ও হত্যার অভিযোগ প্রসিকিউশনের। বৃহস্পতিবারের মধ্যে বিসিবি পরিচালক নাজমুলকে পদত্যাগের আলটিমেটাম ক্রিকেটারদের, খেলা বর্জনের হুমকি। আমাদের শিরোনামগুলো দর্শক আমরা জানিয়ে দিলাম, এছাড়াও একটু দেখে নিতে চাই অন্যান্য সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলগুলো কি শিরোনাম করেছে, তাহলে আলাপ করতে সুবিধা হবে। তো চলুন একটু দেখে নিই দর্শক। ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় কিছু প্রার্থী, অভিযোগ বিএনপি নেতাদের। ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষক হতে না দেওয়ার ঘোষণা। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা, জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত। সমঝোতার বিষয়ে আলোচনা চলমান বলছে ইসলামী আন্দোলন। পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা থাকলেও নিরুপায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের কারণে 15 জানুয়ারি থেকে 1 মাস বন্ধ থাকবে অন অ্যারাইভাল ভিসা। আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি, সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
ভোটের আগে আইন শৃঙ্খলার অবনতির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। যে যাই বলুক, 12 ফেব্রুয়ারি ভোট হবে মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। রাজধানীর 3 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ। শিরোনামগুলো দেখে নিলাম এবং মোটামুটি সব টিভি চ্যানেলে আমরা একই শিরোনামগুলোই দেখতে পাচ্ছি। আমাদের হাতেও সেই শিরোনামগুলো রয়েছে। আমরা আলাপে ছিলেন আমাদের সঙ্গে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়েফতেখার তারিক। শায়েফতেখার তারিক, আপনি বলছিলেন আপনাদেরকে টলানো যায়নি, কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে সেই চেষ্টাটা অন্তত হচ্ছে। জি জি, আমি যা বলছিলাম যে আমরা আশাবাদী থাকতে চাই, আমরা ইতিবাচক থাকতে চাই। আমরা আমাদেরকে যদি মনে করা হয় যে অন্য মানে সাইনবোর্ড সর্বস্ব দলের মতো, তাহলে যারা এটা ভাববে তারা এটা ভুল করবে। এবং আশা করি যে যারা এদেশের রাজনীতিতে বড় স্টেক হোল্ডার, তারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সক্রিয় অবস্থান নিয়ে চলে, তার কথা এবং কাজের মধ্যে মিল থাকে। একটু আগে আপনারা শুনছিলেন যে আজকে সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে প্রার্থী ঘোষণা করার জন্য। এটা 11 দলীয় মানে যে সমঝোতা যারা আমরা একত্রিত ছিলাম, এটা কি আমরা ডেকেছি? না, এটা একটা নির্দিষ্ট দলের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং স্থগিত করলো কারা? তারাই স্থগিত করলেন। অতএব এই জাতীয় আচরণ করে আসলে সমঝোতা সম্ভব না। সমঝোতা হতে গেলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহমর্মিতা এবং একটা আস্থার জায়গা। হ্যাঁ, মানে গাজী আতাউর তিনি আজকে এই কথাটাই বলেছেন যে ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক না থাকলে একসাথে পথ চলাটা কঠিন হয়ে যাবে। আমি আলাপটা বাড়াবো, তারপরেও শামসুল হক লিটন, আপনি বোধহয় কিছু একটা জানতে চাইবেন। আমি সাহেবের কাছে যে একটা জিনিস জানতে চাই যে জামাত কোনো দল বন্টন করে দেবে, কোনো দল বলতে আমরা যদি ভুল না বুঝে থাকি আপনার কথা, তাহলে জামাত ইসলামকে হয়তো মিন করছেন। তো এই যে তাহলে কে বন্টন করে দেবে? ধরেন একটি জোট যখন হয় তখন বড় দল অন্যদের মাঝে বন্টন করে দেয় জোটের বৃহত্তর স্বার্থে, কারণ জোটটি তো গঠন করা হয় বিজয়ের জন্য। কোনো জোট যদি বিজয়ের জন্য, বিজয়ের যে সমস্ত বাধা আছে, সংখ্যানুপাতে যদি 300 আসনের জন্য যদি 600 জনকে বাছাই করে এবং আপনাদের সবার মিলে হয়তো ইতিমধ্যে 800 হয়ে যাবে, কারণ কেউ 246, কেউ 180 এইভাবে মনোনয়ন জমা দিয়েছেন, তো কেউ না কেউ বন্টন করবে। তাহলে বড় দল, আপনি কি তাহলে জামাত ইসলামকে বড় দল মনে করছেন না, অথবা মনে করছেন যে আপনাদের আন্দোলন যে দলটি আছে সেটি হচ্ছে সবচেয়ে বড় দল? এখানে কি আমাদের বোঝার কোনো ভুল আছে কিনা? জি, আমি ব্যাখ্যা করব, আমাকে একটু সময় দিলে আমি আশা করি একদম স্পষ্ট করে দিতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, সাধারণত বিএনপি নেতৃত্বাধীন জোটে কি হয়, বিএনপি একটি দল, তার কাছে অন্য কয়েকটি দল যায়, তারা গিয়ে বলে যে আমাদেরকে কয়েকটি আসন দিন, আমরা একটি জোটে অংশগ্রহণ করি, অথবা বিএনপি আহ্বান করে যে আপনারা আমাদের জোটে আসুন, আপনাদের জন্য আমরা আসন বরাদ্দ রাখবো। বিষয়টা এরকম। কিন্তু এই বিষয়টি একেবারে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটার মানে এই ওয়ান বক্স পলিসি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমনাই। তিনি ঘোষণা করার পরে এখানে 5টি দল এসে যুক্ত হয়, পরবর্তীতে 6ষ্ঠ দল হিসেবে জামাত এসে যুক্ত হয়। এখানে প্রথমেই এই আসন বন্টনের ব্যাপারে একটা নীতিমালা ধার্য করা হয়। সেই নীতিমালাটা ছিল কি? নীতিমালাটা ছিল যে এই যে সমস্ত দলগুলি মিলে এই সমঝোতাটা হচ্ছে, সেই দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তাদের জন্য আসন আমরা রাখবো এবং বাকি আসনগুলি নিয়ে আমরা টেবিলে বসবো। যে আসনে যার শক্তিমত্তা, যার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই আসন তার জন্য আমরা নির্ধারণ করব। এই 2টা পলিসি নির্ধারণ করা হয় শুরুতেই। সেই 2 পলিসি অনুযায়ী যখন আমরা এই বিষয়টাকে বলা শুরু করলাম যে এখন আসন সমঝোতায় যাওয়া উচিত, তখন বিভিন্নভাবে সময় ক্ষেপণ করা হলো। ঠিক আছে, তারপরে এক সময় যখন বসা হলো, তখন দেখা গেল যে প্রথম দিন আলোচনায় বৈঠকে যতটুকু অগ্রসর হয়, পরের দিন এসে বলা হয় যে আগের দিন যা হয়েছে এগুলি সব বাদ, আবার নতুন করে করতে হবে একটি দলের পক্ষ থেকে। তখন আমরা খুব হতভম্ব হয়ে যাই যে গতদিন আমরা বসে যে পর্যন্ত অগ্রসর হলাম, এটা আবার প্রথম থেকে করতে হবে। আচ্ছা, আবার প্রথম থেকে হলো। এইভাবে একবার দুবার নয়, বারবার করে এটাকে সময় ক্ষেপণ করা হয়েছে। আমরা বুঝতে পারলাম হয়তো তাদের দলে বিভিন্ন উপদল আছে, এক এক উপদল এক এক দিন তারা মনে করে যে এইভাবে করা যাবে, পরে আবার অন্য উপদল এটাকে ভেটো দেয়। এটা ছাড়া আমরা আর কি ধারণা করতে পারি? তো যাই হোক, এইভাবে সময় ক্ষেপণ করতে করতে গতকাল পর্যন্ত আসলো।
তারা নিজেরাই একটা আচ্ছা, date এর ঘোষণা মাঝখানে যে করলেন। 3টা দল অ্যাড হলো আপনাদের সঙ্গে, আপনি কি সেটা জানতেন? আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল? একেবারেই না, আমাদের একটা আলোচনা চলছিল যে অন্যান্য দল আসতে যাচ্ছে, কিন্তু দেখা গেল তারা এবং সেই 3 দলের আমাদের কাছে 3 দলের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে জামাত তাদেরকে এককভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তাদেরকে সিট বন্টন করে দিয়ে দিয়েছে। এইটা তো মানে আমি শব্দটা উল্লেখ করতে চাই না, আমরা যে ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম, এখন ক্ষমতায় যাওয়ার আগেই যদি সেই জাতীয় আচরণ একটি দলের পক্ষ থেকে দেখা যায়, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এই অবস্থার তাদের উপলব্ধিতে আসুক, তারা যদি উপলব্ধি করেন যে হ্যাঁ, মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগেছে, মানুষের প্রত্যাশা পূরণের জন্য তারা ইতিবাচক থাকবেন, আমরা ইতিবাচক আছি, হয়তো কোনো সমাধান হবে। আর যদি তারা এমন কোনো ব্যবস্থাপনায় গিয়ে থাকেন যেটা তারেক রহমানের সাথে দেখা করে তিনি বলে এসেছেন, একটি দলের আমির তিনি যখন বলে এসেছেন যে ক্ষমতায় যাওয়ার পর তারা মোটামুটি একটা ব্যবস্থাপনায় থাকবেন, তাহলে আর এত বড় বড় কথা বলে কি লাভ হলো? মানুষকে নতুন স্বপ্ন দেখিয়ে কি লাভ হলো? তাহলে আমাদের আজকে যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তো সঠিক আশঙ্কার কথাই ব্যক্ত করেছেন। তাহলে কি তারা এমন কিছু করতে যাচ্ছেন যেটা জাতীয় পার্টি করেছিল, যে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল? এমন যদি কোনো ব্যবস্থাপনা হয়ে থাকে এবং নির্বাচনে অংশগ্রহণটা যদি মানুষকে এটা যদি আইওয়াশের মতো হয়, তাহলে তো এটা দুঃখজনক। এবং এখানে জনগণ এটা গাজী আতাউর রহমান সাহেবের যে কথাটি, গাজী আতাউর রহমান সাহেবের একটা ওয়ার্ডিং খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয়, যেটা এই সম্পর্কের টানাপোড়েনকে তিনি কি বলছেন ওয়ার্ডটি? উনি বলেছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাতের সঙ্গে যেহেতু টানাপোড়েন চলছে, নতুন জোট আপনারা করবেন কিনা। উনি একটা ইঙ্গিত দিয়েছেন, উনি বলেছেন যে 20 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, নির্বাচন হলো 12 তারিখ, তাই না? তাহলে মাঝখানে এই সময়টাতে যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এটা পরের লাইনে পরে- তিনি বলেছেন জি। যে তাদের প্রতি যারা শ্রদ্ধাশীল তাদের সঙ্গে আলোচনা চালিয়ে নিচ্ছেন। ওকে, এই যে শ্রদ্ধাশীল, আপনাদের দলের প্রতি শ্রদ্ধাশীল কয়টা দলের সঙ্গে আলোচনা চলছে আসলে, একটু কি খোলাসা করবেন দেখুন, প্লিজ? এখানে একেবারে সুনির্দিষ্টভাবে বলার কিছু নেই, আনুমানিক তবে আর কি, হয়তো 4টি থেকে চলমান 6টি আছে, অথবা আলোচনা আজকেও চলমান আছে, মানে এটা চলছে। এবং আমরা যে ক্ষোভটা বা আমরা যে অস্বাভাবিক পরিস্থিতির কথা বর্ণনা করছি, এরকম অস্বাভাবিক পরিস্থিতির কথা আরো দলগুলি বর্ণনা করেছে, আপনারা হয়তো ইতোমধ্যে সংবাদ মাধ্যমে দেখেছেন। এবি তো পার্টি আছে, আবার বাংলাদেশ পার্টি, এবি তাদের কথা পার্টি শুনতে আছে, পাচ্ছেন। খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এটা করেছেন। জি। এবং দেশের শীর্ষ ওলামায়ে কেরামও এখন এই বিষয়টায় তারা তাদের ভূমিকা রাখবেন বলে মনে হয়। একটা বিষয় একটু বলবেন, মানে এই যে অবিশ্বাস দানা বাঁধছে, এটা কি খুব মানে রিসেন্টলি, মানে আমরা দেখতে পাচ্ছি বেশ আগে থেকেই না, না, জামাত ইসলাম আসলে বলছে, কিন্তু একটু 276টি মনোনয়ন দাখিল করে ফেলেছে, জমা দিয়েছে, আপনারা 268টা জমা দিয়ে ফেলেছেন, কিন্তু আপনাদের ভোটাররা তারা তো কনফিউজ হবেন, তারা তো বুঝতে পারছে না, ভোটটা তো তাদেরকে দিতে হবে, তারা তো মেইন স্টেক হোল্ডার। জি, আপনি যেটা বললেন যে এটাকে হঠাৎ করে হলো নাকি একটু একটু করে হচ্ছে, দেখেন অনেকগুলি ছোট ছোট কম্পোনেন্ট মিলে একটা বড় জিনিস হয়। দেখুন, আজকে জামাতে ইসলামে এই পর্যন্ত কতবার, কত লক্ষবার, কত বারবার বলেছে যে তারা শরিয়া আইন চায়। আজকে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে একটি খ্রিস্টানদের একটি দলের সাথে তারা দেখা করে তারা স্পষ্ট তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা যদি ক্ষমতাসীন হয় তাহলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, প্রচলিত আইনে দেশ চালাবে বলেছে। হ্যাঁ, জি। এখন শরিয়া আইন আপনাদের অবস্থানটা যেগুলি- কি হবে? আপনাদের অবস্থানটা কি হবে? শরিয়া আইন যেগুলি বাস্তবায়িত আছে আমাদের দেশে, তাহলে কি সেগুলি তারা কি করে নেবেন? এই প্রশ্নগুলির উত্তর তাদেরকে দিতে হবে। দেখুন, জি। তারা যদি আগে থেকে বলতেন যে তারা শরিয়া আইনে বিশ্বাস করেন না, যেমন বলেছিলেন, মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, এমন কথা যদি তারা বলেন তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা আগে তো তা বলেনি। আজকে নতুন ভাবে এই কথা শোনার পর মানুষ কি প্রতারিত হচ্ছে না? মানুষ এগুলি সংশয় সৃষ্টি করে। দেখুন, ভারতের সাথে তারা গোপনে বৈঠক করলেন, রয়টার্স এটা প্রকাশ করলো। এটা যদি রয়টার্স প্রকাশ না করতো তাহলে এদেশের মানুষ কি এটা জানতে পারতো? এগুলি আমাদের মধ্যে সংশয়ের সৃষ্টি করে যে তারা আসলে আমাদের মাধ্যমে অন্য কিছু চাচ্ছেন কি। আমরা আশা করি আমাদের ধারণা বা আমাদের শঙ্কাটা ভুল প্রমাণিত হোক, কিন্তু সব থেকে তারা এই বিষয়গুলো, হ্যাঁ, আপনি শেষ করুন, তারপরে আপনি শেষ করুন। তো এই বিষয়গুলি থেকে শঙ্কা দানা বাঁধে, আর সেই শঙ্কা থেকেই মানে পরিস্থিতিটা আস্তে আস্তে দূরত্বের পরিস্থিতি তৈরি হয়। জি, আচ্ছা, আপনি বলুন। একটা বিষয়, মানে
ধরুন সমঝোতা হলো, কিন্তু যে ইস্যুগুলো সামনে আসলো সেটা অত্যন্ত সেনসিটিভ। সবচেয়ে বড় কথা, আপনাদের সঙ্গে জোট তৈরি করতে গেলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটি নেগোসিয়েশন। যদি অন বক্স ইসলামিক দলগুলো ব্যালট আসে, যে শরিয়া আইনের ব্যাপারে তো আসলে ইসলামী দলগুলোর ভেতরে কোনো মতভেদ তো ওইভাবে থাকার কথা না। সেই জায়গাটা যদি থাকে তাহলে জোট তৈরি হওয়ার পরও শঙ্কা কি যায়? মানে যে কোনো মুহূর্তে তো এই মৌলিক জায়গাতেই একটা বিভেদ তৈরি হয়ে যেতে পারে। একেবারে যথার্থ বলেছেন। এই বিষয়গুলি তো এখন তাদেরকে পরিষ্কার করতে হবে, এই বিষয়গুলি তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আমরা যদি সমঝোতা হয়, আমরা তাদের প্রার্থী যেখানে থাকবে আমরা সেখানে আমাদের জনগণকে, আমাদের ভোটারদেরকে ভোট দিতে বলবো, আমাদের সমর্থক কর্মীদেরকে ভোট দিতে বলবো, এবং তাদের এখানে ক্যাম্পেইনে আমরা যাব। আমরা কাদের জন্য ক্যাম্পেইনে যাব সেটা তো তাদের নিজেদেরকেই পরিষ্কার করতে হবে, যে আসলে তারা কি চান। তারা এক জায়গায় একটা বলবেন, আরেক জায়গায় আরেকটা বলবেন। এটাই যদি হয় তাহলে মানে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি একটি কথা বলেছেন, আপনারা এটা দেখেছেন, যে নামটা বদলে ফেলা দরকার। তাহলে তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই সত্য হয়ে যায়। এখানে ছোট্ট দুটো প্রশ্ন আছে। আপনি খুব সুন্দরভাবে সিচুয়েশনটাকে ব্যাখ্যা করছেন, কিন্তু দুটি বিষয়, সেটি হচ্ছে যে আপনাদের এই জোটের যে ভিত্তি, যেটা যে মূল স্লোগানটা আপনারা বারবার ইসলামী জোট, ইসলামী দলগুলোর জোট, এইভাবে কথাটা বলছেন। তো যদি ব্যাপারটা এরকম হয় তাহলে কি শরিয়া আইনের ব্যাপারে ঐক্যমত হয়েছিল আগে? এক নাম্বার। এটা সবাই, প্রত্যেকটি দল এই বিষয়ে তাদের বক্তব্য আগে বারবার উপস্থাপন করেছে, এবং আমাদের বক্সে ওয়ান বক্স পলিসি হবে যে ইসলাম যারা চায়, ইসলামী রাষ্ট্রীয় আদর্শ হিসেবে যারা গ্রহণ করে, ইসলামকে যারা অর্থনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করে, ইসলামের সামাজিক নীতিকে যারা গ্রহণ করে, তারা আমরা একটা বাক্সে আপনাদের ভোটগুলি আসুক। এটা ছিল মূল অবস্থান। সেই অবস্থানে জামাত আগ্রহ প্রকাশ করে তারা এসেছিলেন। আজকে তাদের অবস্থান যদি ভিন্ন হয়ে থাকে, সেটা ভারতের সাথে বৈঠকের কারণেই হোক আর তারেক জিয়ার সাথে বৈঠকের কারণেই হোক, যে কোনো কারণে তাদের এই অবস্থান যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে তারা সৎসাহসের সাথে সেই অবস্থান, যে আমরা আগের অবস্থান আমাদের ভুল ছিল, আমাদের বর্তমান অবস্থান এই, তাহলে সেটা অনেক সুন্দর হয়, অনেক মানে মানুষ তাতে তাদের প্রতি আস্থাশীল হতে পারে। কিন্তু এখানে আরেকটি রেলেভেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে যে রয়টার্সের সঙ্গে ইন্টারভিউটার কথা আপনি উল্লেখ করেছেন, জামাত ইসলামের আমির তিনি বলেছেন তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার বৈঠক হয়েছে, এবং যেহেতু তারা ডিসক্লেইমার দিয়েছে, অর্থাৎ এই শব্দটা ডিসক্লেইমার ডিপ্লোম্যাটিক্যাল এবং রাইট ল্যাঙ্গুয়েজে, বাংলা হচ্ছে নিষেধাজ্ঞা, বাংলা হচ্ছে লিমিটেশন অথবা নিষেধাজ্ঞা। তো এরকম একটা কথা জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু বলেছিলেন, এরশাদের ভাই। এবং আপনি জানেন যে জাতীয় পার্টি প্রথমত এত বছর যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করা, সহযোগী হিসেবে কাজ করার জন্য যতটুকু সমালোচনা এবং নিন্দিত হয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি নিন্দিত হয়েছিল। আমি ভারত থেকে মিটিং করে এসেছি, তারা বলে দিয়েছে মিটিংয়ে কি আলোচনা হয়েছে বলা যাবে না, এই কথাটির জন্য। আপনি আজকে জামাতে ইসলাম যে কথাটি বললেন, জামাতপন্থী বুদ্ধিজীবী এবং রাজনীতিকদেরকে প্রায় অন্য দলগুলোকে ভারতের সঙ্গে সফট সম্পর্কের জন্য তীব্র সমালোচনা করতে দেখা যায়, কিন্তু এই ব্যাপারটি নিয়ে আপনি যেভাবে স্পষ্টভাবে কথা বলেছেন, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের স্পষ্ট জবাবদিহিতা কামনার কথা শুনিনি। এর কারণটা কি? মানে আপনারাও কি ইন্ডিয়ার ব্যাপারটিকে ওইভাবে সফটলি দেখেন, না ভয় পান, নাকি মনে করেন যে তিনি বলে ফেলেছেন, থাক বলে ফেলেছেন আর কি? না, একেবারেই না। আমরা এই বিষয়ে স্বচ্ছ এবং স্পষ্ট। আমরা ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সুসম্পর্ক হোক, এটা আমরা চাই। কিন্তু ভারতের দাদাগিরি আমরা সহ্য করব, এটা আমরা মেনে নিতে পারি না। এইটা কি আপনারা জোটের মধ্যে এই আলোচনাটি এসছে কিনা এবং ওনার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে কিনা? এই চমৎকার প্রশ্ন বলেছেন। দেখুন, যারা আমরা এই সমঝোতায় এসেছিলাম তারা একই টোনে কথা বলছিলাম ভারতের ইস্যুতে, তারপরে আমাদের এই দেশের নতুন মানে নতুন বাংলাদেশের ব্যাপারে, যে পুরান বন্দোবস্ত পরিবর্তে নতুন বন্দোবস্তে আমরা যেতে চাই, এই সমস্ত বিষয়ে আমাদের এক টোনে কথা ছিল, যার কারণে আমরা এই সমঝোতায় আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু মধ্যবর্তী সময়ে এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিল যে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে শুনতে হবে। যখন তারা এই জাতীয় বিষয়গুলো সামনে আসা শুরু হলো, আস্তে আস্তে মনে হলো যে দূরত্ব বাড়া শুরু হলো। এর আগ পর্যন্ত তো আপনারা দেখেছেন যে সারা দেশে বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে, বিশাল বিশাল সমাবেশ হয়েছে। সেখানে আপনারা যদি মানে নিরপেক্ষভাবে দেখে থাকেন, সেখানে হাত পাখার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল, মানে সেটা ভাষায়
প্রকাশ করতে পারছি না, মানে এত জি। বেশি সংখ্যক উপস্থিতি ছিল, সেটা আপনারা দেখেছেন। কিন্তু এরপরেই কিন্তু আস্তে আস্তে বিষয়টা আমাদের মধ্যে সংশয় এবং সন্দেহ দানা বাঁধতে শুরু করলো, এবং তাদের আচরণের মধ্যেও আমরা কিছু পরিবর্তন এরপর থেকে আমরা লক্ষ্য করতে শুরু করলাম। তো যার কারণে আমরা এখনো আশা করতে চাই ওনারা এই বিষয়গুলি স্বচ্ছ করবেন এবং ওনারা ইতিবাচক থাকবেন, এবং আমরা আশা করব ওনারা আগে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের উপরে অটল এবং অবিচল হ্যাঁ, থাকবেন। আপনি আশাবাদের অংশ নিয়ে ছোট্ট একটি বিরতিতে যাব, তারপর এখান থেকে আবার নিশ্চয়ই আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা রাজনৈতিক দল, সমঝোতা, জোট, নানা বিষয় নিয়ে কথা বললাম। এবার চলুন আমরা একটু ভোটারদের কথা জানি। মানে 5 আগস্টের পর বলা হচ্ছিল যে বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচনের প্রিপারেশন চলছে, এবং স্বয়ং প্রধান উপদেষ্টাও এই আশাবাদ ব্যক্ত করেছেন যে একটা ঐতিহাসিক ভোট আমরা দেখব। ঠিক ওই সময় আসলে ভোটাররাও জানতে পারলো যে আমাদের দেশের প্রথম সারির ইসলামিক দলগুলো যারা আছেন তারা একটা বক্সের ভিতরে এই ব্যালটের মধ্যে তারা ভোটের আয়োজনটা করবেন। তারাও হয়তো মানসিকভাবে প্রস্তুত যে আমরা এই দলগুলোকে ভোট দেব। এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে ইসলামিক দলগুলো একেবারে মৌলিক জায়গাতে গিয়েই আলাদা হয়ে যাচ্ছে, চিন্তাধারা মিলছে না, এবং দ্বিপাক্ষিক ব্যাপারগুলো অর্থাৎ দুই সাইডেই কেউ কেউ পা রাখছে। ভোটারও তো কনফিউজ হবে, তারা তো যে স্বপ্ন নিয়ে চিন্তা করছিল যে এক বাক্সের কথা, সেই বাক্স তো আসলে তাদের স্বপ্নটা পূরণ করতে পারছে না। জি, ঠিকই বলেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন আপনার কাছে করি। জি। আপনারা কি এই যে আমাদের যে এখন 11 দলের যে সমঝোতা, এর কোনো প্রার্থী তালিকা আপনারা পেয়েছেন? অপেক্ষায় আছে, কেউ পায়নি। কেউই পায়নি। কিন্তু আমি আপনাদেরকে জানাই 300 আসনেই প্রার্থী ঘোষণা হয়ে গেছে। কিভাবে? আপনি 300 আসনেই একটি দলের প্রার্থীরা তারা আজ থেকে প্রায় 15-20 দিন আগ থেকে তারা ঘোষণা করে দিচ্ছেন যে আমি এই আসনের প্রার্থী হিসেবে আমাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। তারা মিষ্টি বিলাচ্ছেন, তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করছেন জনগণের মধ্যে, আমি হচ্ছে মানে এই জোটের প্রার্থী, এটা ঘোষণা করা হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গাটায় যে যদি এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনাল না হয়ে থাকে, তাহলে যারা এটা বলছেন তারা নিশ্চয়ই সত্য বলছেন না। তাহলে যারা সত্য বলছেন না তারা একটি ইসলামী দলের নেতা বা কর্মী কিভাবে হন, এই প্রশ্নটা আমাদের মধ্যে মানে দানা বাঁধছে। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আপনি বলছেন যে জনগণের মধ্যে কনফিউশন। হ্যাঁ, মানুষ অনেক বড় আশাবাদী ছিল, মানুষ অনেক প্রত্যাশা করেছিল যে এবার একটা নতুন কিছু হতে যাচ্ছে, কিন্তু এটা দায় তাদেরকে গ্রহণ করতে হবে যারা মনে করছেন যে এখন আর তাদের হয়তো ভোটের দরকার নাই। আমরা শঙ্কার জায়গাটা এখানেই। আপনি কি কানাঘোষা শুনতে পাচ্ছেন কিনা যে এবারের নির্বাচন আসলে লোক দেখানো নির্বাচন হবে? মানুষ ভোট দেবে ঠিক আছে, কিন্তু মানে যেটা হবে এটা শঙ্কার, মানুষের শঙ্কার কথা বলছি। তো এই শঙ্কার বিষয়গুলি আরো স্পষ্ট হয়ে যায় যখন তাদের দেখতে পাই যে মানুষের এত প্রত্যাশার জায়গাকে তারা অবলীলায় মানে অবমূল্যায়ন করতে যাচ্ছেন অনেকে। এটা একটা শঙ্কা তৈরি করে আমাদের মধ্যে। তাহলে কি মানুষের ওই সমস্ত শঙ্কার কথাগুলি কি কোনো এর পিছনে কি কোনো যৌক্তিকতা আছে, কোনো বাস্তবতা আছে? এটা আমাদের একটা শঙ্কার জায়গা। না হয় এত মানুষের প্রত্যাশাকে তারা কিভাবে মানে শেষ করে দিতে পারেন? মানুষের মধ্যে সংশয় আছে, আছে, কিন্তু দিন শেষে মানুষ ঠিকই মানে সঠিক জায়গা বেছে নেবে বলে আমরা মনে করি। আমরা জানি এতে ক্ষতিগ্রস্ত হবে, অনেক মানুষের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা তাদের অবস্থা বুঝতে পেরে আমরা শেষ মুহূর্তে একদিনের প্রস্তুতিতে আমরা আমাদের প্রার্থীদেরকে বলেছি যে আপনারা নমিনেশন পেপার সাবমিট করেন। আমরা আশা করেছিলাম, আমরা বারবার বলেছিলাম যে মনোনয়ন পত্র সাবমিটের আগে আমাদের সমঝোতাটা চূড়ান্ত হওয়া উচিত, কিন্তু কালক্ষেপণ করে এবং কালক্ষেপণের কৌশল অবলম্বন করে আমাদেরকে সমস্ত মানে যতগুলি জায়গায় সম্ভব আমরা 300 আসনেই হয়তো করতে পারতাম, কিন্তু আমরা দেখলাম 268টা আসনে জমা দিয়েছেন, আর ওদিক দিয়ে জামাতে ইসলামী কিন্তু 276টি আসনে জমা দিয়ে ফেলেছে। মানে আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ এই অর্থে সার্থিকা তারিক, আপনি খুব স্পষ্ট করে এবং পারস্পরিক সেই সম্মানবোধটা রেখে আপনি জিনিসগুলো ব্যাখ্যা করলেন, কারণ আপনাদের যারা ভোটার আছেন তারা নিশ্চয়ই এই অর্থগুলো, এই পরিস্থিতিগুলো একটা ব্যাখ্যা জানতে চাইবেন। শামসুল আলম মিটন, আমি একটা প্রশ্নে খুব ক্লিয়ার আপনার কাছ থেকে উত্তর চাই। আপনারা ওয়ান বক্স পলিসি যেটা, এটা খুবই লোকেরা শুনেছে, এবং যারা এই আদর্শে বিশ্বাস করে ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক একটি রাষ্ট্র হোক,
তারা এই ব্যাপারে আশাবাদী হয়েছে, এরকম একটা পাবলিক ডোমেইনের আমরা মেসেজও পাচ্ছিলাম। তো কিন্তু এই আদর্শকে ধারণ করে জোটের ভিত্তি যেটি ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক রাষ্ট্র কাঠামো নির্মাণের মতো এরকম কোনো মানে আপনার কোনো ট্যাগ লাইন অথবা কোনো একটা থিম লাইন এটা ডিক্লেয়ার করেছে কিনা, এটা জোটের ঐক্য হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে বর্তমান অবস্থা কি, আর না হয়ে থাকলে যে অবিশ্বাসের কথা গাজী আতাউর রহমান সাহেব বললেন, তাহলে কি জোটের ঘটনার প্রশ্নেও তাহলে অবিশ্বাস রয়ে গেল নাকি অমীমাংসিত রয়ে গেল? আসলে সিনারিওগুলো কি? আমি আপনার একবার স্বচ্ছ এবং স্পষ্ট জবাব দিই। যারা যে সমস্ত দলগুলি ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অথবা ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলেন, যারা এদেশে রাজনীতি করেন, আমরা তাদের ভোটগুলোকে, তাদেরকে যারা সমর্থন করেন, তাদেরকে জনগণ যাদেরকে চায়, জনগণ যে সমস্ত জনগণ এটা চায়, তাদের ভোটগুলোকে এক বাক্সে আমার পলিসি আমরা ঘোষণা করেছিলাম। সেই পলিসি শেষ হয়ে যায় নাই, সেই পলিসি আছে। কেউ যদি নিজের হঠকারিতার কারণে এখান থেকে সরে যায়, সেটা দুঃখজনক। আমরা চাইবো কেউ সরে না যাক। আমরা চাইবো ভুল ত্রুটি বা বিচ্যুতি যাই হোক না কেন, সেগুলি থেকে ফিরে এসে আমাদের এই পলিসি বহাল থাকবে এবং সকলেই মিলেই আমরা নির্বাচনে যেতে পারবো। এটা আমাদের প্রত্যাশার জায়গা। অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষ করুন, খুব সংক্ষেপে শেষ করুন। জি, আমি এটাই বলতে চাই। তবে আমি একটা বিষয়ে আমি সারা দেশের নেতা কর্মী এবং সবাইকে বলবো, যাই হোক যত কিছুই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা অপরকে কখনোই অপরের যারা চলে যাবে বা যে কোনো যার বিরোধী হব, সেটা আমার শত্রু হোক, তার সম্ভ্রম হানি যেন আমাদের দ্বারা না হয়। রাজনীতিতে শিষ্টাচার, রাজনীতিতে সৌন্দর্য, এইটা প্রতিষ্ঠিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের, এটা আমাদের আমিরের পক্ষ থেকে নির্দেশ। আমি আশা করব আমাদেরকে উস্কানি দেওয়া হলেও আমরা যেন সেই পথে পা না বাড়াই। অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং এটা বোধহয় একটা মানে বিশেষ একটা দিক যে আমরা পুরো আলোচনা করলাম একটি বিশেষ দল শব্দটা প্রয়োগ করে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারেক। আমরা আরও একটা বিরতি নিচ্ছি এবং আরও একটি শুনিয়ে ফিরবো। আমাদের সঙ্গেই থাকবেন। দৈনিক ইনকিলাব আমার পাশে রয়েছে। রসুইঘর থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা, গ্যাস সংকটে ত্রাহি দশা, এটা আসলে বলা যেতে পারে সমস্ত নাগরিক মানুষের এখন ভোগান্তির একটা ইস্যু। ওপরে দাঁড়িপাল্লা, ধানের শীষ খুঁজে হয়রান, টক অব দ্য কান্ট্রি, ইসিতে প্রাসাদ ষড়যন্ত্র, আলাদা প্রতিবেদন আসলে এখানে। দৈনিক যুগান্তর দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় একটা ছবি, এটা নিয়ে সময় থাকলে আলাপ করতাম। এই ছবিটা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে দুপুরে সায়েন্স ল্যাব মোড় সড়ক অবরোধ করেছিল 7 কলেজের শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের একটা ছবি দেখতে পাচ্ছি। সকালবেলা পত্রিকা আপনারা এটা দেখতে পারবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী নিয়ে বিএনপিতে অস্বস্তি। বেশ কয়েকদিন ধরে আমরা আসলে এরকম প্রতিবেদন দেখছি। বণিক বার্তাতেও আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আসলে ঠিক এই মুহূর্তে আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশ সহ 75 দেশের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আমরা আমাদের সময় পত্রিকা দেখতে পাচ্ছি, আগে পরে নয়, 12ই ফেব্রুয়ারি ভোট, অর্থাৎ যত ধরনের সংশয় সন্দেহ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, পুরো বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমরা এখানেও সেই একই রিপোর্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইলেকশন কমিশন যেই ব্যালট, পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ, সেই অভিযোগের ব্যাখ্যা নিয়ে আলাদা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে এখানে। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, এখানে পুরোটা দেখতে পেলে ভালো হতো, কিন্তু আমরা বাম পাশে আসলে দেখতে পাচ্ছি যে জোট তৈরি হওয়া নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম, সেটা নিয়ে আলাদা করে তারা রিপোর্ট করেছে। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম যে শিরোনামগুলো সকালবেলা হাতে আপনারা দেখবেন। দর্শক, বলে রাখি দর্শক, একটা খবর যে বাংলাদেশ, পাকিস্তান সহ 75টি দেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, ইনফ্যাক্ট করতে যাচ্ছে। বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন সিদ্ধান্ত নেওয়ার খবরটা রয়টার্স জানিয়েছে, এবং আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতেই মূলত আমরা এটা জানতে পেরেছি যুক্তরাষ্ট্রের। বলে রাখা প্রয়োজন, আগামী 21 জানুয়ারি থেকে আসলে এইটা কার্যকর করা হবে। এটা ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এবং এটা কবে নাগাদ উঠবে সেটা আমরা কেউ জানি না, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই ভিসা স্থগিতের কার্যক্রম। এবং অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান, রাশিয়া, ইরান, থাইল্যান্ড, ব্রাজিল, কুয়েত, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন এবং ইরাকও আছে। আমরা একটু আলাপ করতে চাই, এবং আমরা খুবই আনন্দিত, আমরা পেয়েছি এই মুহূর্তে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 71 জার্নালে, এবং আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই কোন প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্র নিল।
ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, এই ধরনের সংবাদ যখন আসে তখন এটা বাংলাদেশের মানুষের জন্য, ৭৫টি দেশ হলেও আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ। এবং এটা মন খারাপ করার কথা বলি, খারাপ খবর বলি, যে কোনো কিছুই বলি, যেটা যে কোনো নাগরিকের জন্যই তাই, সেটা একটি ব্যাপার। আর এর বাইরে যে জায়গাটাতে একটু কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশনটা প্রথমত দূর করা দরকার। ফক্স নিউজ প্রথম এই সংবাদটি প্রকাশ করে। ফক্স নিউজ আপনারা জানেন যে বর্তমান ট্রাম্প প্রশাসনের খুবই কাছের সংবাদ মাধ্যম, সে কারণে তারা অনেক সংবাদ, ট্রাম্প প্রশাসনের অনেক সংবাদ আগে পেয়ে যায়। তো তারা যে সংবাদটি প্রকাশ করেছে, সেখানে সংবাদটি দেখবেন, মূল হেডলাইন যদি লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা আছে অল ভিসাস, আর ভেতরে যে লেখা আছে ইমিগ্রেন্ট ভিসাস, অর্থাৎ এটা নিয়ে দুটি কি বলবো যে কনফিউশন তৈরি হচ্ছে। পরবর্তীতে আমরা স্টেট ডিপার্টমেন্ট সূত্রে বিষয়টা নিশ্চিত হয়েছি, এটি হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা, নট অল ভিসা। শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিতের কথা বলা হয়েছে বাংলাদেশ সহ ৭৫টি দেশে। জি, এটা একটি দিক। আর একটি দিক হচ্ছে এই সমস্ত কার্যক্রম আসলে কেন করা হয় বা কেন এই রকমের তালিকা করা হয়। প্রথমত কথা, আগে থেকে এই জিনিসগুলো মার্কিন প্রশাসনের যে কাজ করার ধরন, সেই কাজ করার ধরনে আগে থেকে এই বিষয়গুলো খুব পরিষ্কার করে বলাও হয় না, এটা জানার কোনো উপায়ও থাকে না। এমবাসি বা অন্যরা যাদের কথাই বলা হোক না কেন, তারা এই জিনিসগুলো আগের থেকে জানে না বা জানানো হয় না। কোন প্রেক্ষাপটে এটা করা হলো, আপনাদের মনে থাকার কথা, গত কয়েকদিন আগে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যেটা ঘোষণা করলেন যে +-55% বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে এসেছে তারা সরকারি সহায়তা নিয়ে থাকেন বা সরকারি সহায়তার উপরে নির্ভরশীল। জি, এটা সহ আরো অনেকগুলো বিষয় এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই সমস্ত সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে বলে ধারণা করা যায়। এখন যে পাবলিক চার্জ, যে আইনের আওতায় এই এই স্থগিতকরণটা করা হলো, এখানে কয়েকটি বিষয় বিবেচনা করা হবে। প্রথমত কথা, যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসতে চান তাদের বয়স একটা বিবেচনায় নেওয়া হবে, নেওয়া হবে। তাদের আর্থিক অবস্থা কেমন, তারা এসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারি সহায়তা প্রকল্প, সেই প্রকল্পের উপরে নির্ভরশীল হয়ে পড়বেন, নাকি তারা নিজেরাই কাজ করে চলতে পারবেন, নাকি তারা দেশ থেকে অর্থ সম্পদ নিয়ে আসবেন, এই বিষয়গুলো এখানে দেখা হবে। তাদের বয়স দেখা হবে এই বিবেচনায় যে বহু মানুষ আছেন এইখানে আসেন, আসার পরে এখানকার যে চিকিৎসা সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে যারা আসবেন তাদের বহু বছর ধরে চিকিৎসাজনিত সুযোগ সুবিধা নেবেন, এই কেন্দ্রিক মানুষ আসতে চাচ্ছেন কিনা, এই এমন সব বিষয় দেখা হবে যে বিষয়গুলো সত্যি সত্যিই ইমিগ্রেন্ট হয়ে আসাটা এখন বর্তমান নীতি অনুযায়ী এবং এই সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কঠিন হয়ে গেল। এটা নিয়ে আমার মন খারাপ হতে পারে, দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। কেউ কেউ হয়তো বর্তমান সরকার, 1.5 বছরের যে সরকার, এই সরকারের উপরও দোষ চাপাতে পারেন, দায় চাপাতে পারেন যে তারা আগে থেকে জানতেন না বা কূটনৈতিক তৎপরতা চালাতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি হয়তো করতে পারেন। কিন্তু এটা করার যৌক্তিক কোনো কারণ নাই, কারণ এখন যে সিদ্ধান্তটি এসেছে বা সিদ্ধান্তটি আসছে সেটি হচ্ছে আমাদের এ যাবৎকালে আমরা যে কার্যক্রম করেছি যুক্তরাষ্ট্রে, এ যাবৎকালে যেভাবে আমরা চলেছি সেগুলোর হিসেব নিকেশ যখন করা হচ্ছে, করতে গিয়ে যখন অভিবাসন বিষয়ক ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং সেই নীতির সঙ্গে মিলিয়ে একটা সিদ্ধান্ত আসছে, এবং সেই সিদ্ধান্তটা খুবই কষ্টকর মেনে নেয়া, খুবই দুঃখজনক, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকমের সিদ্ধান্ত এসেছে। একটা বিষয় খালি আপনার কাছে একটু জানার চেষ্টা করব, তারপর আপনার কাছে একটু আসবো। একটা বিষয় একটু বলবেন জনাব গোলাম মুর্তজা। প্রথমত, একটা শব্দ আসলে, একটা বাক্য আসলে মার্কিন কর্মকর্তা প্রয়োগ করেছেন যে আমেরিকার উদারতার অপব্যবহার যেন কেউ না করতে পারে, সেখানে পাবলিক চার্জ অনুসারে তারা এই ব্যবস্থাটা নিতে পারে। এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার জন্য, যেটা আপনি খুব চমৎকার করে পরিষ্কার করেছেন। এর আগে কিছুদিন আগে আপনার সঙ্গেও কথা হচ্ছিল, তখন ছিল ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ আমরা ভিসা দিয়ে যখন ফেস করতে যাব, ইন্টারভিউ করতে যাব, বা সেই সময়টাতে আমাদের আগে থেকেই প্রায় বিশাল একটা অ্যামাউন্ট, প্রায় 15 লাখের কাছাকাছি আমাদের দিতে হবে।
18 লাখের কাছাকাছি জামানত হিসেবে দিতে হবে, এবং ওইখানে গিয়ে যদি আমি ঠিকঠাক মতো চলাচল করতে পারি একজন ট্যুরিস্ট হিসেবে আমি টাকাটা রিফান্ড পাবো, অথবা এটা কোনো গ্যারান্টি না যে আমি ভিসাটা পাবোই ওই টাকার মাধ্যমে। আবার আজকে এই নির্দেশনা আপনার মনে হচ্ছে কিনা ট্যুরিস্ট হোক বা ইমিগ্রেন্টস হোক, দুই দিক থেকে আসলে আমাদের জন্য আমেরিকা কঠিন হয়ে গেল যাওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তারা আমরা আসলে কি করব, কোন ক্যাটাগরির কাজটা করলে আসলে স্থগিতাদেশ উঠে যাবে, এরকম কোনো কিছু কি দেখেছেন সেই প্রতিবেদনে? প্রথমত কথা যুক্তরাষ্ট্র সরকারের, বর্তমান সরকারের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক যে নীতি, এখন যে কার্যক্রমগুলো হচ্ছে সেটি হচ্ছে অভিবাসন বিষয়ক নীতির প্রয়োগ হচ্ছে, এবং সেই নীতি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, এবং ট্রাম্প বহু বছর ধরে বহুবার এই কথাগুলো বলেছেন যে তারা চান না যে অভিবাসীরা এইভাবে এসে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উদারতার বা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করুক বা সুযোগ সুবিধা নিক, সেটার প্রয়োগ। এখন এইটা কিভাবে উঠে যাবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যেটা আমরা করতে পারি এখানে এখন যারা আছেন আমাদের প্রবাসী যারা আছেন যুক্তরাষ্ট্রে, তারা যেটা করতে পারেন বা যে জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে আমরা যে যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা, ওই যে 55% যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা আমরা নিচ্ছি কেন? আমরা কি নিরুপায় হয়ে নিচ্ছি, নাকি আমি কাজকর্ম করে উপার্জনও করছি আবার এই সুবিধাটাও নিচ্ছি? এই সুবিধাটা একটা সময় ছিল নিলে কোনো সমস্যা নাই, আমি একটা পাচ্ছি, সরকার আমাকে দিচ্ছে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই সুবিধাটা নেয়ার অনেক নেগেটিভ দিক আছে যেটা এই ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। আরও অনেকগুলো জায়গাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে, হয়তো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ইমেজ ভালো হবে। এটা সরকারি পর্যায়ের বাইরে, শুধুমাত্র সরকারি পর্যায়ের থেকে এটি সমাধান করার সুযোগ নেই। সরকারি পর্যায়ে একটা কূটনৈতিক উদ্যোগ আছে, সেই উদ্যোগটি আপনি যে B1 B2 ভিসার ক্ষেত্রের কথা বললেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে এসেছিলেন, সেখানে স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। সেখানে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অ্যালিসন হুকার তিনি নিশ্চিত করেছেন যে B1 ভিসা অর্থাৎ ব্যবসায়ীদের যে ভিসা, সেক্ষেত্রে ভিসা বন্ডিংয়ের যে অসুবিধা আছে সেটা তিনি দূর করার চেষ্টা করবেন, এবং একটা আশ্বাস দিয়েছেন ইতিবাচকভাবে যে এই জিনিসটা তিনি দেখবেন। কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেরকম কোনো আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এখন যারা বসবাস করছেন, যারা আছেন, তাদের অনেক জায়গাতে সতর্ক হওয়ার ব্যাপার আছে। যারা রাজনীতি করেন, রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতি করার জন্যে নিজেরা যে ধরনের কর্মসূচি দিয়ে সামনে আসেন, যুক্তরাষ্ট্র সরকারের অনেক প্রতিবন্ধকতা তৈরি করেন। কখনো তারা নিজেরা পুলিশ ডাকেন, কখনো পুলিশ নিজে থেকে আসে সমস্যা মেটানোর জন্যে। এই জায়গাগুলো নিয়ে আমাদের সতর্ক হওয়ার ব্যাপার আছে। এটা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা যেন এমন কোনো কাজ না করি যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটির ইমেজ ক্ষুণ্ণ হয়। অর্থাৎ আমাদের এখানে যে বাংলাদেশি কমিউনিটি আছেন যুক্তরাষ্ট্রে, সেই কমিউনিটির কাজ এখন অনেক বেড়েছে। বুঝতে পারছি, মানে এখন মূল জায়গায় গুরুত্ব নিয়ে তাদের কাজ করতে হবে, নিজেদেরকে সংশোধন করা, সতর্ক করা ছাড়া এই মুহূর্তে আসলে কিছু করার নেই। শামসুল আলম করার নেই। আর আমি আরেকটা কথা বলে শেষ করি যে এই যে আমি যে কথাটা বললাম ইমিগ্রেন্ট ভিসা আর ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের ব্যাপারটা, এই বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানি না। অর্থাৎ বাংলাদেশ স্টেট ডিপার্টমেন্ট থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশ দূতাবাস, আমি এখন যেখানে বসে কথা বলছি, আমাদেরকে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে জানানো হবে। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট সূত্রেই আমরা নিশ্চিত হয়েছি যেটা ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এই ব্যাপারটা একটু কনফার্ম দরকার ছিল। আপনি আছেন আমাদের সঙ্গে, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। শামসুল লিটন, থ্যাংক ইউ। আমি মনে হয় আমাদের যে প্রেস মিনিস্টার উনি সুন্দর করে বলেছেন, এখানে গোলাম মর্তুজা ভাই ওখানে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন, এবং এইখানে আসলে ইকোনমিক ফ্যাক্টর এবং এখানে একটু একটা ধারণা আসতে পারে ওনার এই বক্তব্য থেকে যে শুধুমাত্র ইকোনমিক ফ্যাক্টরটা ডেফিনেটলি ডিক্লেয়ার্ড ইনকাম, ট্যাক্সেশন, ইন্স্যুরেন্স থাকা না থাকা ইত্যাদি, যেগুলো তাদের ইকোনমিকে হিট করছে, এবং এটা ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী ইশতেহারে অনেক বড় করে অসংখ্যবার বলেছেন, এবং এইটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বারবার ক্ষমতায় আসার মূল কথা।
যে যেহেতু বলছেন যে Make মেক America আমেরিকা গ্রেট, অর্থাৎ আমেরিকাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে সব পলিসি করে এবং 61টি আন্তর্জাতিক সংস্থা থেকে এই গত 2 দিন আগে একসঙ্গে উইথড্র করা, এটা খুবই এই সংস্থাগুলো প্রত্যেকটা গঠনের পেছনে বেশিরভাগ সবচেয়ে বেশি অবদান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং খোঁজ করলে দেখা যাবে সবচেয়ে বেশি হেডকোয়ার্টারও ইউনাইটেড স্টেটসে। তো এখন কথা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক যত ধরনের ইয়ে হয়েছে, মানে কনভেনশন হয়েছে সভ্যতাকে এগিয়ে নিতে, স্কিল, এমপ্লয়মেন্ট, তারপরে যত ধরনের ইকোনমিক ইনইকুয়ালিটি, জাস্টিস, এগুলো করার জন্য যত আন্তর্জাতিক সংস্থা হয়েছে বেশিরভাগেরই এবং বলতে গেলে অনেকাংশে প্রায় সবগুলোতেই যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ভূমিকা ছিল, সেখান থেকে ব্যাকট্র্যাক করছে। সুতরাং এটি হচ্ছে তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ। এখন এই জায়গায় আসলে সরকারের কিছু করণীয় নাই, এটা উনি ওনার পজিশন থেকে বলেছেন, বাট সরকারের ডাইরেক্ট কিছু করণীয় নাই, কিন্তু ইনডাইরেক্ট একটা জিনিস করণীয় আছে, সেটা হয়তো সরকার প্রায় সময় বলে কিন্তু বেশি বড় করে বলে না, কারণ ইমিগ্রান্টরা এটা ভুল ধারণা করতে পারে। এখানে এটা দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে আসলে ওখানে আমি যদি ধারণা করি, আমি 20 বছর যেহেতু যুক্তরাজ্যে থাকি, প্রায় 90% ইনকাম করেন এবং এমন লেভেলে ইনকাম করেন যে মিনিমাম থ্রেশহোল্ডে ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু আত্মসমালোচনা করি আমাদের একটা বড় অংশ কিন্তু ট্যাক্স দেন না এবং এটি কিন্তু ওদের অজানা তা বলা মুশকিল, কারণ ওএনএস, অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, এবং যুক্তরাষ্ট্রীয় অফিসটার নাম কি সেটা মোট বলতে পারবেন, ওদের প্রতিনিয়ত কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং ডেটা ম্যানেজমেন্টে এই ফিগারটা আসে, কোন এলাকায় কত মানুষ, কোন এলাকায় কত মানুষ ট্যাক্স দিচ্ছে, সেখানে ব্যান্ডউইথ কত, সেখানে কোন কালার, কোন রেস, ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা জেনারেলি প্রকাশ করে এবং সেখানে যে 50% ইউএসএতে যেটা, এটা আমাদের আত্মসমালোচনার জায়গা আছে এবং এখানে বাংলাদেশ গভর্নমেন্টের ডাইরেক্ট কিছু করণীয় নাই, কিন্তু ইনডাইরেক্টলি একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে আমরা যত বেশি পরিমাণে ট্যাক্স পে করবো, এটা দেশের ব্যাপারে এবং বিদেশের ব্যাপারে সব ক্ষেত্রেই, এবং ট্যাক্স পে করার সঙ্গে বাংলাদেশে একটা মানুষ যেটা বলেন যে আমি কেন ট্যাক্স পে করবো, আমি তো সব সার্ভিস পাচ্ছি না, কিন্তু ইউনাইটেড স্টেটসে কিন্তু এই কথাটা বলার কোনো সুযোগ নেই। সেখানে সিকিউরিটি, সেফটি এবং সেখানে যেটা এই যে পাবলিক চার্জেস যে কথাটি, এবং এটা কেন সাপোর্ট দেমসেলস ফাইন্যান্সিয়ালি অ্যান্ড নট ডিপেন্ড অন ওয়েলফেয়ার, ডিফারেন্ট যে সার্ভিসগুলো আছে। সো এটা ভেরি ক্লিয়ার। এখন আমরা ইনকাম করব এবং ট্যাক্স দিব না, এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু কোনো লজিকও হয় না। আমরা ইউরোপে এরকম অনেক ধরনের ঘটনা দেখছি, এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে গোষ্ঠী হিসেবে আমাদেরকে পিছিয়ে দেয়, অনেক পিছিয়ে দেয়। এমনিতেই ঠিক আছে, সত্যিকার অর্থে আমাদের 80-90 ভাগই হচ্ছে ইকোনমিক মাইগ্রেন্ট, সেই বাস্তবতা মাথায় রেখেও 2 দশক 3 দশক পরে যখন ইকোনমিক্যালি আপনি মিলিয়নিয়ার ক্রস করেছেন আরো 10 বছর আগে, তাহলে আজকে যদি আপনি নিজেকে সেই $1000 উইনার হোল্ডার মনে করেন অথবা, তাহলে এটা ভুল এবং আপনি ব্যক্তিগতভাবে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জাতিগতভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি একটু সবশেষ গোলাম মুর্তজা আপনার মন্তব্যটা একটু নিতে চাই, মানে হ্যাঁ আপনি যেটা বলবেন সেটা তো বলবেনই, সাথে একটু শিক্ষার্থীদের কথা যুক্ত করে দেবেন। আমাদের দেশের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আসলে এরকম কোনো খড়গ নেমে আসতে পারে কিনা। জি, প্রথমত কথা, এখন পর্যন্ত সেই জায়গাটাতে খড়গ নেমে আসার মতো কোনো আভাস, ইঙ্গিত আমাদের কাছে নাই। এখন বলা যাবে না যে নেমে আসবে, আবার এও বলা যাবে না যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিবাসন বিষয়ক নীতি একেবারে আমূল বদলে গেছে। আচ্ছা, ট্রাম্প প্রশাসনের নীতি আগে যা ছিল তার চেয়ে একেবারে পুরোপুরি পরিবর্তনের দিকে তারা চলে গেছে। একটি বিষয় খেয়াল করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ঢাকার দূতাবাসে যারা ভিসা ইন্টারভিউ দিতে যান তাদের এই অভিজ্ঞতাটা আছে। ওইখানে গিয়ে দেখবেন যে এতদিন পর্যন্ত তাদের ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে ভাষা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। যারা ইন্টারভিউ করতেন ভিসা দেওয়ার জন্যে তারা সবাই যুক্তরাষ্ট্র থেকে গেছেন, কিন্তু যাওয়ার আগে অথবা ওইখানে গিয়ে তারা বাংলা শিখে গেছেন। এখন কিন্তু ভিসা ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন প্রায় 99% প্রশ্ন তিনি বাংলায় করেন এবং আমাদের দিক থেকে জবাবটা বাংলাই দেন। কিন্তু এই যে ট্রাম্প প্রশাসনের এখনকার যে ভিসা নীতি, এই যে পাবলিক চার্জ যেটা, এটার মধ্যে যে ব্যক্তি এখন ইমিগ্রেন্ট হয়ে আসতে চাইবেন তার ইংরেজি দক্ষতাও যাচাই করা হবে। এখন তার মানে হচ্ছে ইংরেজি দক্ষতা যাচাই করা হবে হচ্ছে যদি তিনি ভাষা না জানেন তাহলে তার পক্ষে এখানে এসে কোনো কাজ করে খাওয়া খুব কঠিন। তো সেই কারণে আমাদের যাদের বাবা, চাচা, মামা, নানা, নানি, বাবা, মা যাদেরকে আমরা নিয়ে আসতে চাই ইমিগ্রেন্ট ভিসার আওতায়, তাদের অধিকাংশই
ভাষার ক্ষেত্রে তাদের একটা দুর্বলতা থাকে, এই জায়গাটিও এখন খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর ওই যে ট্যাক্স দেওয়ার কথা যেটা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ওই যে 55% তথ্য এসেছে যে সরকারি সহায়তার উপরে নির্ভরশীল থাকা, আমার ধারণা এরপরে আরও গুরুত্ব দিয়ে হয়তো ওই যে ট্যাক্সের ব্যাপারটারও একটা তথ্য আসবে এবং নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। আমরা এখন যে অবস্থাতে আছি এবং যারা ভালো আছেন তাদের সবার আসলে অনেক বড় দায়িত্ব। আর আমি শেষ করি আমার বক্তব্য দিয়ে যে সরকারের জায়গা থেকে কিছু করার নেই, বিষয়টা এইভাবে বললে একটা ভুল বুঝি হতে পারে। সরকারের জায়গা থেকে করণীয় যা আছে সরকার প্রতিনিয়তই সেটা করছে। আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সহ সবগুলো জায়গাতে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, তাদের সঙ্গে আলোচনা করছি, মিটিং থাকছে। ইউএস প্রশাসনের লোকজন এমবাসিতে আসছেন, আজকেও আমি যখন কথা বলছি তখনও আমাদের অফিসে 2-3 জন সিনেটর সদস্য আসবেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে, অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা হবে। সরকারের জায়গা থেকে যা করার ছিল বা করার দরকার আছে এখন সামনে থাকবে, সেই কাজগুলো করা হচ্ছে। কিন্তু যেহেতু অভিবাসন নীতিটা পুরোপুরিভাবে আলাদা এখন, সেই অভিবাসন নীতির আদলে সরকারের দৃষ্টিভঙ্গি যেমন পরিবর্তন হওয়া বা আরও অন্যভাবে কাজ করা, একই রকমভাবে যুক্তরাষ্ট্রে আমরা যারা আছি, আমরা তো অস্থায়ীভাবে আছি, যারা স্থায়ীভাবে আছেন, যারা পড়াশোনা করতে এসেছেন, যারা ব্যবসা করছেন বা আরও নানা রকমের সুবিধা নিয়ে আছেন, তাদের বিষয়গুলো ভাবা দরকার যে আমাদের এখন কিভাবে সংশোধন হওয়া দরকার, কিভাবে আমাদের ইমেজ ভালো করা দরকার, এই জায়গাটিতে কাজ করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ। এবং এই মানে পর্যবেক্ষণ এবং এখনকার যেই একেবারে কোর ইনফরমেশনগুলো আসলে আপনার কাছ থেকে আমরা পেলাম, বড় বিভ্রান্তি আপনি দূর করলেন। এবং এটাও আমরা জানতে পারলাম যে এখনও অফিসিয়াল লেটারটা আমাদের এই দূতাবাসে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, এবং পৌঁছলে নিশ্চয়ই সেটাও আপনার মাধ্যমে আলাদা করে হয়তো আমরা জানতে পারবো। কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং অনেক ধন্যবাদ শামসুল লিটন, আপনাকেও, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের 71 জনের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে নতুন ইস্যু নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন।